নমস্কার। গপ্পগুচ্ছের আড্ডায় সকল শ্রোতাদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের এই আড্ডার ভারে আপনারা পাবেন ভয়, রহস্য, হাসি এবং অনেক ভালোবাসার সম্ভার। আজ গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের বিড়ম্বনা। এই গল্পের পরিচালনায় সাউন্ড এফেক্ট এবং আবহসঙ্গীতে দেবজিৎ। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পের কিছু কিছু অংশের লেখা বদল করেছি। কিছু ভুল হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আজকের গল্পের পাঠক শুভজিৎ, দেবজিৎ, অঙ্কিত, মিতা এবং অর্পিতা। এখনও যদি আপনারা আমাদের আড্ডায় অংশগ্রহণ না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, নইলে আড্ডার যে কোনো আপডেট আপনারা মিস করবেন। শুরু হচ্ছে আজকের গল্প হর্ষবর্ধনের বিড়ম্বনা। বাড়ি ফিরে হর্ষবর্ধন গোবর্ধনকে ডেকে বলল, বুঝলি গোবরা, এই মাত্র একটা স্কাউ বয়েটের সঙ্গে ভাব হলো। গোবর্ধন অবাক হয়ে প্রশ্ন করল, স্কাউ বয়েট? ভারী অদ্ভুত নাম তো। স্কাউ বয়েট তাও জানিস নে? এই যারা পরের উপকার করে বেড়ায় তারাই হলো স্কাউ বয়েট। এই শুনে গোবর্ধন আরো অবাক হয়ে প্রশ্ন করল, কথাটার মানে কি দাদা? মানে মানে আবার এমন কি শক্ত? ইংরেজি কথায় যা হয় তাই। স্কাউ মানে হলো গিয়ে গরু, আর বয়েট বয়েট মানে বয়েট। গোবর্ধন নিজের মতো মনে মনে ভাবনা চিন্তা শুরু করে দিল। বয়েট মানে বয়াটে নয় তো? বয়াটে? বয়াটে গরু? তার মানে অর্থাৎ যেসব গরু একেবারে বয়ে গেছে, 12টা বেজে গেছে যাদের। তাতে বুঝলাম, কিন্তু যার সাথে আলাপ হলো সে বুড়ো হতে যাবে কেন? সে তার ছোট্ট ছেলে। একসঙ্গে এতক্ষণ ট্রামে বসে এলাম। দিব্যি খাকি রঙের হাফ প্যান্ট, খাসা পোশাক পরে গলায় রুমাল জড়িয়ে পরের উপকার করতে বেরিয়েছি, কিন্তু ছেলেটা যে স্কাউ বয়েট সেটা আমি টের পাইনি। কেন দাদা, টের পেলে না কেন? আরে কি করে টের পাবো? একটা ছেলে পাশে বসে চলেছে এটুকুই যা জানি। টের তো পেলাম ঢের পরে, যখন মরতে মরতে বেঁচে গেলাম। মরতে মরতে? হ্যাঁ রে, আর একটু হলেই না ট্রামে কাটা পড়ছিলাম আর কি। সেই স্কাউ বয়টাই তো বাঁচিয়ে দিল। মানুষের উপকার করা ওদের নিয়ম কি না? বাবা, সত্যিই ভারী উপকারিতা ছেলেটা। আর 5টা ছেলের মতো নয়। যা বলেছিস, আমিও তাই ঠিক করেছি। আমিও একটা স্কাউ বয়েট হব। যাকে পাবো, যাদেরকে পাকড়াও করতে পারবো, ধরে ধরে উপকার করে দেবো। আমি দেব বই। কি বলিস গোবরা? কিন্তু স্কাউ বয়েটের পোশাক তো চাই। পোশাক কই তোমার? না না, ওই পোশাক আমার পোষাবে না। মার্কা মারা স্কাউ বয়েট নাই বা হলাম। এমনি লোকের উপকার করা যায় নাকি? ধরে বেঁধে করে দিলেই হলো। করলে ক্ষতি কি? পরদিন সকালে ঘুম থেকে উঠে হর্ষবর্ধনের টনক নড়ল। আগের দিনের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তার। আরে আজই? হ্যাঁ, আজকেই তো। আজ থেকেই তো আমি পরের উপকারে লাগবো। বেকার জীবন কোনো কাজের না। সুযোগ পেলেই কারোর না কারোর কিছু না কিছু একটা উপকার তো আমি করবই, করতেই হবে। না হলে এই জীবন যে একেবারে বৃথা। হঠাৎ হর্ষবর্ধনের খেয়াল হলো, বাড়ি থেকে শুরু করলে কেমন হয়? গোবর্ধন থেকে শুরু করলেই বা ক্ষতি কি? নিজের ভাইকে প্রথমে পর বিবেচনা করে পরোপকারে হাতে করি হোক না কেন, তারপর তো পরের ভাইটা পড়েই আছে, খুশি মতো করলেই হলো। হর্ষবর্ধন হাতের পাশ ধরেই আগে টান মারেন। গোবরা, এই গোবরা, কতবার গেলি কই? আশ্চর্য, তিনি উপকার করবেন বলে হাত ধুয়ে বসে আছেন, আর যার উপকার হবে তারই কিনা কোনো পাত্তা নেই। দেখো দেখি কি কাণ্ড। হাক ডাক শুনে গোবর্ধন এসে হাজির। তারপর সে বলল, এত সকালে এত হাক ডাক কিসের শুনি? আরে আমি ভাবছি তোর উপকার করলে কেমন হয়। আমার?
আমার কেন? করতেই হয়। আমার আবার কি উপকার করবে? তুই বুঝবি না, এখন যা একটা চেলা কাঠ নিয়ে আয় দেখি। চেলা কাঠ দিয়ে কি হবে? আরে নিয়ে আয় না, আনলেই টের পাবি। পরোপকারের দুর্বহ দায়িত্বের মোড় বহন করে হর্ষবর্ধনের সারা মুখ তখন গুমোট। আয়, নিয়ে আয়, তারপর হাতে নাতে দেখিয়ে দেবো। গোবর্ধন মুখ বেজার করে একখানা চেলা কাঠ নিয়ে এসে তাদের হাতে তুলে দেয়। চেলা কাঠটা হাতে নিয়ে হর্ষবর্ধন বলেন, আচ্ছা, তোকে যদি আমি আজ থেকে পিঠে করে বয়ে নিয়ে বেড়াই, সেটাতে কি তোর খুব উপকার হবে না? আমাকে পিঠে করে? কেন পিঠে করে কেন? চলতে ফিরতে তাহলে তোকে আর এত বেগ পেতে হয় না। চলায় এত কষ্ট হয়, তার বদলে যদি কেউ তোকে কাঁধে করে নিয়ে বয়ে বেড়ায়, তাতে মন্দ কি? গোবর্ধন ব্যাপারটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে বলল, বলতে পারি নে, তা হয়তো একরকম মজাই হবে। তাই ভাবছি আজ থেকে তোকে আমি পিঠে বয়ে নিয়ে বেড়াবো। দিনরাত তুই আমার পিঠে পিঠেই থাকবি। বড় বড় দেবতাদের যেমন পীঠস্থান থাকে, তেমনি আমার পীঠস্থানে আমি তোকে প্রতিষ্ঠা করব। কেমন? এতখানি দেবত্বের প্রলোভনেও গোবর্ধন প্রলুব্ধ হয় না। সে আপত্তি তুলে জানায়, একটু আধটু মাঝে মাঝে চাপতে পেলে মন্দ হয় না, কিন্তু দিনরাত কি ভালো দেখায়? কেন হবে না? কেন? তোর উপকার তো তোর ভালো করে হবে, অথচ তোর ভালো হবে না, সে কেমন কথা? তাহলে আর কি, তাহলে তোকে আগে একটু খোড়া হতে হয়। এমনি এমনি কাউকে তো আর পিঠে বয়ে বেড়ানো ভালো দেখায় না, মানায়ও না তেমন। সেটা আর কেমন উপকার করা হলো বল? খোড়া মানুষকে যে পিঠে তুলে নেয়, সেই তো যথার্থ দয়ার্থ। সত্যিকারের উপকার তো তাকেই বলে, নাকি? সে কথা ঠিক দাদা, আমার চেয়ে বরং কোনো একটা খোরাকেই। আরে তাই তো, আরে তাই তো তোকে দিয়ে কাঠটা আনিয়েছি। আগে তোকে খোড়া করি, তারপর তো। কথা শেষ না করে হর্ষবর্ধন চেলা কাঠটা হাতে তুলে নিয়ে গোবরার পায়ের দিকে তাক করে। গোবর্ধন কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে যায়। তারপর যখন বুঝতে পারে দাদার আসল উদ্দেশ্যটা ঠিক কি, তখন এক অনির্বাচনীয় আশঙ্কায় তার মনের ভেতর সংক্রামিত হতে শুরু করে এবং সে ভয়ানক বিচলিত হয়ে পড়ে। 3 লাফে সিঁড়ি টপকে সে ছাদে উঠে যায়। তারপর ঘরে ঢুকে খিল এঁটে দেয়। আই শোন, শোন রে গোবরা, যাসনি? গোবরা শোন, শোন। ধত্তর, আমার দ্বারা বাড়ির কারোর কোনো উপকার হবে না। ভাইটাও উপকার নিতে চাইলো না। দেখি বাইরে কারোর সুবিধার মতো কিছু করা যায় কিনা। এই কথা বলে চেলাকাঠটায় ছুড়ে দিয়ে হর্ষবর্ধন বেরিয়ে পড়ে। গলায় একটা রুমাল জড়াতে অবশ্য বলেননি। পুরোপুরি বয়স্কর তো হতে পারবেন না, কারণ হাফ প্যান্ট পরা তার পক্ষে যত না অসম্ভব, তার চেয়েও বেশি অসম্ভব এই বয়সে বয় হতে পারে না। তাই যতটা পেরেছেন ততটাই করেছেন। গলায় রুমাল জড়িয়েছেন। বিশ্বব্যাপী পরোপকারের বাসনা নিয়ে তিনি যে বেরিয়েছেন সেটা বোঝাতে এই রুমাল। বড় রাস্তার মোড়ে হর্ষবর্ধন যখন পৌঁছলেন, তখন তার মনে বিশ্বপ্রেমের ভাবনা দানা বেঁধে উঠেছে। বিশ্বের হিত ও লালসায় তিনি তখন লালায়িত। কারোর না কারোর কিছু না কিছু তিনি উপকার করবেন, ভালো করেই করবেন, সুযোগ পেলেই করবেন, আর করে সরে পড়বেন। কেউ টের পাবে না, জানতে পারবে না। খবর কাগজে বিজ্ঞাপনের জয়ঢাক বাজিয়ে তা জাহির করা হবে না। নামের জন্য নয়, লাভের জন্য নয়, নিঃস্বার্থভাবে পরের আর নিঃস্বের উপকারের জন্য। বেশি না হোক, আজ একটা, কাল আরেকটা, আর পরশু আরেকটা। এই করতে করতে বারবার, এমনি করতে করতে ভালো কাজ করার অভ্যাস দাঁড়িয়ে যাবে, বদ অভ্যাসে দাঁড়িয়ে যাবে শেষটা। এই করেই তো মানুষ উন্নতির পথে এগিয়ে চলে। এই কথা ভাবতে ভাবতে হর্ষবর্ধন একটা ফাঁকা ট্রাম দেখে উঠে পড়ে। গ্যালেপ স্ট্রিটের গাড়ি ধর্মতলা ঘুরে যায়। এসপ্ল্যানেড পৌঁছতেই প্যাসেঞ্জার ভরে ওঠে। হর্ষবর্ধন তখন নিজের ভাবনায় ভাবিত। পরের উপকার করা কি দুঃসাধ্য ব্যাপার। হঠাৎ
তার চোখে পড়ে কিছুটা দূরে একটি বয়স্ক মেয়ে কোলে শিশু নিয়ে বসে আছে। মেয়েটি রোগা এবং একটু লম্বা, কাপড় চোপড়ে পরিষ্কার দারিদ্র্যের ছাপ বোঝা যাচ্ছে। মেয়েটিকে দেখা মাত্র হর্ষবর্ধনের মন বিগলিত হতে শুরু করে। এই তো তার সুযোগ, একেবারে সুবর্ণ সুযোগ। মেয়েটির কাঁধ থেকে একটা ময়লা হাত ব্যাগ ঝুলছে। ব্যাগটার চেন খোলা। হর্ষবর্ধন তা লক্ষ্য করলেন। এই ব্যাগের ফাঁকা অংশের মধ্যে দিয়েই একটা আধুলি বা একটা 1 টাকার নোট যদি তিনি গলিয়ে দিতে পারে, তারপর বাড়ি ফিরে গিয়ে মেয়েটি যখন দেখতে পাবে তখন কি আনন্দই না পাবে। উচ্ছ্বাসে ভরে উঠবে তার মুখ। না, 1 টাকা নয়, একটা 5 টাকার নোট তিনি গলিয়ে দেবেন। 5 টাকার একটা নোট নিয়ে তিনি ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে যান। পরোপকার করবার দুঃসাহসে হর্ষবর্ধনের বুক তখন দুরু দুরু করতে থাকে। তিনি একটু ঝুঁকে তাক বুঝে ফাঁক গলিয়ে টাকাটা ফেলতে যাবেন, এমন সময় একটা গলা খনখনিয়ে ওঠে। এই এই এই, ওই যে আপনার পকেট মারছে। পাশের আসনে বসে থাকা এক ভদ্রলোক তার দিকে আঙ্গুল নির্দেশ করতে থাকে। এতক্ষণে মেয়েটি একটা আর্তনাদ করে নিজের ব্যাগ সামলে নেয়। ও মা গো, কি সর্বনাশ হয়ে যাচ্ছিল এক্ষুনি। আমার পকেট মারতে যাচ্ছিল। ততক্ষণে তার কোলে শিশুটিও কেঁদে উঠেছে। কন্ডাক্টর টিং টিং করে ঘন্টা বাজিয়ে দেয়। বিপদ সূচক ঘন্টা। ট্রামের প্রত্যেকেই হর্ষবর্ধনের দিকে তাকাতে আরম্ভ করে। এই ফাঁকে হর্ষবর্ধন হাতটি টেনে নেয়, তারপর নিজের পকেটে পুরে দেন। বোকার মতন কাজ করেন শেষটায়। সারা ট্রামে হইচই পড়ে যায়। সবাই কথা বলতে থাকে। কেবল একজন অতি বলিষ্ঠ লোক বিনা বাক্য ব্যয়ে দৃঢ় মুষ্টিতে তার হাতটা চেপে ধরে। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, আমি আমি বলছি বলছি দেখুন তো ম্যাডাম, সেরকম আপনার ব্যাগ থেকে কিছু সরাতে পেরেছি কিনা। সেরকম কিছু না। না, কিছু নিতে পারিনি। লোকটা পোড়া কপাল। ছিল তো মোটে 2টো সিকি 2টো পয়সা। ট্রাম থেমে যায়। হর্ষবর্ধন আমতা আমতা করতে থাকে। আমি বলতে কিন্তু কি করে তিনি বলবেন যে ঠিক উল্টোটাই তিনি করতে যাচ্ছিলেন? ট্রামের একজনও কি তার কথা বিশ্বাস করবে? তার নোট গলানোর কথা? হর্ষবর্ধন অস্ফুট স্বরে বলতে থাকে, বাবা, আমি তো বলছি আমি চুরিটা করতে। ছ্যা 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 ছ্যা, মেয়ে ছেলে পকেট মারতে গেছো, গলায় দড়ি দাও গে যাও। কেন? আমাদের পকেট ছিল না? না, পকেটে কিছু ছিল না। দাও দাও তো, ওকে ট্রাম থেকে ফেলে দাও। ফেলাও ট্রাম থেকে, দূর করে দাও। কন্ডাক্টরের সময় চলে যাচ্ছে। সে আস্তে আস্তে নিজের ধৈর্যও হারিয়ে ফেলছে। তারপর সে বলে, আপনি কি ওকে পুলিশে দিতে চান? না, চুরি তো করতে পারিনি। ওকে পুলিশে দিয়ে কি করব? এই, আপনি নেমে যান তো গাড়ি থেকে, নেমে যান। আর এর ওপর আপিল করা চলে না। আই ধাক্কা মারো, ফেলবে না আমাকে, ফেলবে না। আই ফেলবে না আমাকে। ট্রাম থেকে হর্ষবর্ধন নেমে গেলেন আস্তে আস্তে। প্রথম পরোপকারের চেষ্টার এমন বিপরীত ফল দেখে তার মেজাজ তখন খিচড়ে গেছে। তিনি বেশ ঘা খেয়েছেন এবং উৎসাহের অনেকখানি দুমড়ে গেছে তার। কিন্তু ভেবে দেখতে গেলে পরোপকারীদের জীবন ঠিক এমনই নয় কি? পৃথিবীর যেসব মহৎ লোকেরা অকালে মহাপ্রয়াণ করেছেন, সে যীশুখ্রিস্ট থেকে যেসব মহাত্মারা পরের উপকার করতে গিয়ে বেঘরে প্রাণ দিয়েছেন, তাদের আর হর্ষবর্ধনের জীবন এক নয়। আস্তে আস্তে আবার তার প্রেরণা ফিরে আসে। এই ভাবতে ভাবতে হর্ষবর্ধন ক্রমে হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশন ছাড়িয়ে গ্রামের পথে গিয়ে পড়ে। কয়েক মাইল হাঁটার পর হর্ষবর্ধন আধা শহর আধা পাড়াগায় এসে পড়ে। হ্যাঁ, এই পাড়াগায়ের লোকই তিনি চান। এরাই তার কাম্য। শহরের লোকেদের মতো এদের সন্দিগ্ধভাব থাকে না। এরা শহরে কোচাদুরস্ত মানুষের মতন ওচা নয়। এই গ্রামে কেউ না কেউ তো থাকবেন যার উপকারের ভীষণ প্রয়োজন। হর্ষবর্ধনের সাহায্যপ্রাপ্ত হতে সে বিন্দুমাত্র ভাববেন না।
উপকৃত হয়ে সে বাধিত হবেন, ধন্যবাদ জানাবেন, চিরকৃতজ্ঞ হয়ে থাকবেন হর্ষবর্ধনের উপর। ইতস্তত দৃষ্টি চালাতেই হর্ষবর্ধন দেখতে পান একটি চাষার মেয়ে তরকারির মোট মাথায় করে বোঝার ভারে কাতর কুজো হয়ে পথে হেঁটে চলেছে সে। তক্ষণে হর্ষবর্ধনের পুরনো সংকল্প ফিরে আসে। হর্ষবর্ধন মেয়েটির কাছে এগিয়ে গিয়ে যত দূর সম্ভব গলাকে মিষ্টি করে বলেন, এই যে শোনো না, তোমার ওই বোঝা আমায় দাও না, আমি তোমার বাড়িতে দিয়ে আসছি। মেয়েটি সন্দিগ্ধ চোখে হর্ষবর্ধনের দিকে তাকিয়ে বলে, ও তুমি বুঝি সেই লোক? হর্ষবর্ধন মুহূর্তের মধ্যে ঘাবড়ে যায়, তারপর বলে, আমি কি কি বলছো? পচার মার কাছ থেকে গুড়ের নাগি নিয়ে পকাট পার করেছিলে তুমি তো, 7 দিনও হয়নি, এর মধ্যেই ভুলে গেছো? আমি কি বলছো কে তুমি? আমি কেন পালাবো? আমি নই, মানে আমার মতো অন্য কেউ হতে পারে? আমি কখনো গুড়ের নাকি চোখেই দেখিনি। বাহ, বাড়ি বয়ে দিয়ে আসছি বলে যেমন আমার গায়ে এসে পড়েছো, তেমনি পচার মার গায়েও এইভাবে পড়েছিলে। পচার মার কান্নায় 7 রাত্রি পাড়ার কেন ঘুম হয় নাই, আবার বলা হচ্ছে আমি কেন পালাবো? হর্ষবর্ধন আমতা আমতা করে বলতে থাকেন, আমি আবার সাফাই গাওয়া হচ্ছে। চোর কোথাকার, ডাকবো নাকি সবাইকে? পচার মা বলছিল মানুষটার গোঁফ ছিল না, এখন দেখছি দিব্যি গোঁফ। ও বুঝতে পারছি, শখ করে রাতারাতি গোঁফ লাগানো হয়েছে, পরকে ঠকাবার ফন্দি। ঠক কোথাকার, দেখি তো গোঁফটা ঝুটা নাকি সাচ্চা, টেনে ছিঁড়ে নিয়ে গিয়ে পচার মার কাছে ফেলি কেনে? এই বলে সেই চাষার মেয়ে নিজের হাতে অবলীলায় তার মাথার মোট নামিয়ে দিয়ে তার চেয়েও অবলীলায় হর্ষবর্ধনের দিকে এগিয়ে আসেন। হর্ষবর্ধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, সোজা উল্টো দিকে ছুট দিলেন। না, আর পরোপকার না। এই ভাবতে ভাবতে ঊর্ধ্বশ্বাসে হর্ষবর্ধন একেবারে 8 মাইল দূরে গিয়ে হাঁপ ছাড়লেন। একটু শান্ত হয়ে তিনি ভাবলেন, সত্যি কি তার দ্বারা পরোপকার করা সম্ভব হবে না? ডুবন্ত লোককে যদি সলিল সমাধি থেকে বাঁচান, তবে হাতের সামনে এমন ডুবুডুবু লোক পাচ্ছেন কই? আর যদি পানও বা, হর্ষবর্ধন তো সাঁতারের শও জানেন না। তবে উঁচু মইবে 5 তলার বাড়ির ভেতরে ঢুকে লেলিহার অগ্নিশিখা ভেদ করে যদি একটা ছোট্ট মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসেন, সেই বা পরোপকার হিসেবে কম কি? তার জন্য একটা মই লাগবে, একটা বাচ্চা মেয়ে লাগবে। আগুন না লেগে থাকলে আগুন লাগাতে হবে না, এ অনেক কাজ। এ তার কাম্য নয়, পরোপকার করা তার দুঃসাধ্যের ব্যাপার। আজ থেকে তিনি আবার মাছের ঝোল ভাতেতেই ফিরে যাবেন। পৃথিবী পড়ে প্রচুর মানুষ গোল্লায় যাক, তিনি ফিরেও তাকাবেন না। পরোপকার করার জন্য তিনি প্রাণ দিতে প্রস্তুত ছিলেন। শিবরাম চক্রবর্তী তবে লেখা গোঁফ, হর্ষবর্ধনের বিড়ম্বনা। গোঁফ, গল্প পাঠে নৈব দেবজিৎ, শুভজিৎ, অঙ্কিত, মিতা এবং অর্পিতা। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে বা কোনো পরামর্শ দিতে চান, তাহলে অবশ্যই ভাবে কমেন্ট করে আমাদের জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আবার গপ্পগুচ্ছের আড্ডা হাজির হবে আগামী সপ্তাহের রোববার ঠিক সন্ধে 6:30টায়।